অ্যাটলিস্ট জ্যাক গেনেল আনলে খাওয়ালেও তোমাকে আমি ক্রিটিকে নমিনেশনে নাম দিয়ে দিচ্ছি। আমি বলছি আমি ওই এত দাম দিয়ে আমি খাওয়াতে পারবো না আপনাকে, আমি এটা খাওয়াতে পারবো না, আমার এত টাকা পারিশ্রমিক আমি পাই না। তাকে দেখে আমার মানে মুখ ধরে তাকে থাকতাম। আমি হচ্ছে ছোটোবেলা থেকে আনন্দলোক খুব পড়ি। তার প্রথম সিনেমা মনে আমি দেখছিলাম ভিসিআরে মোহরা দেখছিলাম, মনে হয় মোহরা দেখছি। অল টাইম কিছু হলে ওনাকে ফলো করি, ওনার কিছু হলে আমি ছবি দেই, কিছু হলে আমি লিখি বার্থডে উইশ করা এটা ওইটা। ম্যাম প্লিজ আপনি আপনার আমার ঠিকানা একটু দিবেন প্লিজ, এরকম করে আমাকে ট্যাগ দিয়ে লিখতেছো। আমি কি বলি নাই এই কথাগুলি? আমি অবশ্যই বলছি। তুমি ধর্ম নিয়ে বলতেছিলে যে তুমি নামাজ পড়ো, রোজাও রাখো। আমি পৃথিবীতে এখন কাউকে ভয় পাই না একমাত্র আল্লাহ ছাড়া, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আমি বিশ্বাস করি, আর কিছু বিশ্বাস করি না। এখন আমাকে যদি কেউ না ডাকে, যে আমার এই মাসে আমি একদিন কাজ করছি, তারপরে আমাকে বুঝতে হবে যে আস্তে আস্তে আমি হয়তো আমার জনপ্রিয়তা কমে আসতেছে, বা হচ্ছে মিডিয়ার অবস্থাই ভালো না, বা অনেক কিছু প্রবলেম, বা আমারও অনেক প্রবলেম থাকতে পারে। মিডিয়ার সাথে ভালো সম্পর্ক আমি যদি বলি, অবশ্যই নিলয়, হিমি, তারপরে হচ্ছে সাগর জাহান ভাই, জাহিদ ভাই। যারা গালিগুলো দেয়, ঠিক আমার খারাপ মনের পরিচয় পাওয়া যায় নাকি আপনার? আমার ফ্যামিলির বাজে পরিচয় পাওয়া যায় নাকি আপনার? আপনি যখন একটা মেয়েকে বাজে গালি দেন এবং খাট কাঁপানো এই সমস্ত বলেন, এ তো 2 টাকার অমুকের সাথে যে শুইছে, একটা প্রমাণ দেখাতে পারবেন? আমি ইচ্ছাকৃতভাবে কি করছি না করছি আলাদা বিষয়। আমি কারোর সাথে টাকার জন্য গেছি, বা কেউ আমাকে এইটার জন্য এর সাথে আমি ভালো রিলেশনের জন্য আমি এই কাজটা পাইছি, কোনো প্রমাণ আপনাদের কাছে আসে থাকলে আমাকে ওই গালিটা দিয়ে না আপনারা, আমি মাথা পেতে নিব। মেয়েরা কখনো একা বেশ্যা হতে পারে না, একটা পুরুষ আসতে হয়। সেজন্য কাউকে গালি দেওয়ার আগে নিজের বোন আছে, স্ত্রী আছে, ওয়াইফ আছে, ফ্যামিলির নিজের মেয়ে আছে, এটা চিন্তা করে গালি দিবেন। আমি নিজেকে দিন মজুর বলবো যে যেদিন আমার শুটিং আছে সেদিন আমার টাকা আছে, যেদিন আমার শুটিং নেই সেদিন আমার টাকা নেই। ইভেন আমি যদি চাইতাম আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাইতে পারতাম, আমি চাই নাই, পাই নাই। চাইলেই পাওয়া যায়? আমি আসলে জানি না, আমি যদি ড্রিঙ্ক করি না, কি জানো না, একটা হুইস্কি, অনেক হুইস্কি কিন্তু অনেক জেডি টাইপের, জ্যাক ডেনিয়েল। হ্যাঁ, একজন আমাকে বলছে যে অ্যাটলিস্ট জ্যাক ডেনিয়েল আনলে খাওয়ালেও তোমাকে আমি ক্রিটিকে নমিনেশনে নাম দিয়ে দিচ্ছি। আমি বলছি আমি ওই এত দাম দিয়ে আমি খাওয়াতে পারবো না আপনাকে, ওটা অনেক দাম, অনেক দাম, আমি এটা খাওয়াতে পারবো না, আমার এত টাকা পারিশ্রমিক আমি পাই না। রিমো, তোমার লাইফ দিয়ে আসলে অনেক কিছু গেছে, আমি শুনে আমার খুবই অনেস্টলি আই ফিল সো লাইক প্যাথেটিক আসলে, যে এইরকম তোমাকে ইউ হ্যাভ টু গো থ্রু। ওকে, তোমার অনেক লাইক ফ্যান্স আমি যে দেখলাম, তুমি এই তোমার নিজেরও ভালো লাগার কেউ আছে, তুমি আসলে কার ফ্যান? আমি ফ্যান হচ্ছে আমি রবিনা টেন্ডনের ফ্যান। রবিনা ট্যান্ডন? হ্যাঁ, আচ্ছা, ওকে। যে কিনা প্রত্যেক বছর আমার বার্থডেতে। বাংলাদেশে কারো ফ্যান না তুমি? বাংলাদেশে অবশ্যই আমার রবিনা কথা বলো, তারপরে বলছি। রবিনা ট্যান্ডন হচ্ছে আমি যখন প্রথম বড় হলাম, ক্লাস 7-8-এ পড়ি, পাথরকে ফুল আসলো, ওনার যে বড় বড় ইয়াররিং, তার চুলের কাটিং, ও মাই গড কি একটা ওরা, তাকে দেখে আমার মানে মুখ ধরে তাকে থাকতাম। আমি হচ্ছে ছোটবেলা থেকে আনন্দলোক খুব পড়ি, এখনো পড়ি। কলকাতার ম্যাগাজিনটা, হ্যাঁ। আমি আনন্দলোকের ফ্যান ছিলাম, সিনেমা দেখি নাই কিন্তু আনন্দলোক পুরোপুরি তার ফ্যান আমি হয়েছি। তার প্রথম সিনেমা মনে আমি দেখছিলাম ভিসিআরে মোহরা দেখছিলাম, মনে হয় মোহরা দেখছি। তার আগে পর্যন্ত আমার সিনেমা দেখার কোনো অপশন আসে নাই। তো তার আমি এত ফ্যান ছিলাম, কখনো মনে হতো যে আমি যদি মুম্বাই যাই তার সাথে দেখা করতে যাব। তাই এর মধ্যে টুইটার আসলো, ইনস্টাগ্রাম আসলো, এরকম এটা অনেক কিছু করতে করতে তো আমি প্রত্যেক বছর ওনার করি যে কবে ওনার একটা সিনেমা আমি নিজে যাই ইন্ডিয়া দেখতে পারবো। আমি যখন মিডিয়াতে মানে যখন আমার অ্যাবিলিটি হয়েছে ততদিনে ওনাদের সিনেমা, ওনারা তো এখন বিয়ে শাদী করে সংসারী হয়ে গেছে, খুবই অল্প অল্প সিনেমা করে, এত র্যান্ডম সিনেমাও আসে না। তো হচ্ছে আমি ওনার সাথে টুইটারে আমি হয়েছি, আমি অল টাইম কিছু হলে ওনাকে ফলো করি, ওনার কিছু হলে আমি ছবি দেই, কিছু হলে আমি লিখি বার্থডে উইশ করা এটা ওইটা। তো একটা টাইমে আমি তখন ওনার একটা সিনেমা আসছে মাত্র একটা সিনেমা আসছে, মানে মা আর কি, মা নিয়ে। তো ওইটা দেখতে আমি যাব। তো আমার হতেছে মুম্বাইতে আমি দেখলাম যে মুম্বাইতে যে যদি আমি দেখি আমি থাকবো কোথায়, অনেক টাকা কস্ট পড়বে, ওই টাকাটা আমার তখন ছিল না। তার আগে আমার হচ্ছে কিডনির কিছু রোগ ধরা পড়লো, আমি ইন্ডিয়াতে যেয়ে আমার ফ্রিকুয়েন্টলি ইন্ডিয়াতে যেয়ে আমি টেস্ট করাতাম কলকাতায় যেয়ে। তা আমি ভাবলাম কি যে মুম্বাইতে এবার যেতে পারবো না, তা এটুকু আশা পূরণ করি যে ওনার সিনেমা আমি প্রথম বড় পর্দায় দেখবো।
তো কোয়েস্ট মলে যে বড় পর্দায় দেখছি এবং এবং ওইটা ভিডিও করছি আমি ওনার টুইটারে দিচ্ছি, ইনস্টাগ্রামে দিচ্ছি, ওনার পোস্টের সাথে ছবি তুলছি। তখন উনি বুঝলো যে এই মেয়েটা আসলে একটা ক্রেজি ফ্যান। তারপর ওনাকে আমি একটা খুব রিকোয়েস্ট করছিলাম যে ম্যাম আমার খুব শখ, আপনাকে আমি একটা বাংলাদেশের জামদানি শাড়ি গিফট করবো, ম্যাম প্লিজ আপনি আমার ঠিকানা একটু দিবেন প্লিজ। সে চাই নাই, অনেক কষ্টে ওনার ঠিকানা আমি একটা পাইছিলাম। এরপর নাকি 2টা জন্মদিনে ওনাকে আমি 2টা শাড়ি পাঠাতে পারছি। জামদানি শাড়ি তো অনেক এক্সপেন্সিভ, আমার যতটুকু অ্যাবিলিটি করেছে, এবং উনি এত খুশি হয়েছে, হয়তো পরে নাই কিন্তু গত বছর যখন শেখ হাসিনা পালাই গেল ওনার সাথে আমার টুইটারে ঝগড়া লাগছে। তুমি যদি টুইটারে যাও এখন তো এক্স হ্যান্ডেল, প্রচুর ঝগড়া লাগছে তাকে নিয়ে আমার, তার সাথে আমার ওপেনলি। সে আমাকে বলছে রিমোরোজা ইউ নো হাউ আই অ্যাম, তুমি এরকম করে আমাকে ট্যাগ দিয়ে লিখতেছো, আমি কি বলি নাই এই কথাগুলি? আমি অবশ্যই বলছি যে ওই যে হিন্দুকে মারতেছে, হিন্দু নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি না, যে বাংলাদেশে হিন্দুদের পুরাই ফেলতেছে। আমাদের বাপ্পা ভাইয়ের যে বাপ্পা হয় না কি নাম, বাপ্পা হয় না বলে সরি, রাহুল আনন্দর ভাইয়ের ঘর বাড়ি পুড়ে ফেলছে। এগুলো না ইন্ডিয়ান আর্টিস্ট থেকে আরম্ভ করে সবাই প্রচুর হিন্দু পুরাচ্ছে, হিন্দুদের মেরে ফেলতেছে। বাংলাদেশ একটা হিন্দুদের জন্য মানে ইনসিকিউর একটা জায়গা হয়ে গেছে। তখন ওনাকে আমি বলতেছি যে এগুলো হচ্ছে, উনি একটা টুইট করছিল যে সব পোড়া কতগুলি, সে পোড়াটা পরে আমি দেখছি যে কোনো সিনেমার একটা অংশ, সেটা উনি আবার টুইট করছে। তা আমি বলছি ম্যাম এটা একটা ফেক, এটা না। আপনি এত ভালো জানেন, এত মানুষের আপনি পশু নিয়ে, আপনি পেটার একজন এত বড় একজন অ্যাম্বাসেডার, আপনি পশু পাখি মানুষের জন্য এত কিছু করেন, আপনার তো ম্যাডামের উচিত যেটা ফেক একটু চেক করে আপনার এটা করা উচিত ছিল। পরে বসে আমাকে ট্যাগ করছে, রিমোরোজা ডু ইউ নো হাউ আই অ্যাম, তুমি তো আমাকে অনেকদিন ধরে চিনো। এবং তার এই বছর ছাড়া গত বছরে সে আমাকে বার্থডেতে আমার ছবি দিয়ে বা আমার নাম দিয়ে ওনার প্রোফাইল থেকে আমাকে কিন্তু হ্যাপি বার্থডে উইশ করে কিন্তু সে। তো এটা আমার অ্যাচিভমেন্ট যে উনি, এবং হচ্ছে আমি ওনাকে বলছি যে আমি যদি মরে না যাই, এবার যেমন আমি একটা এআই দিয়ে ওনার বার্থডেতে আমাদের দুজনের একটা ছবি করছিলাম, তুমি দেখছো কিনা জানি না, যে আমি একদিন যাব, যে আমি তোমার সাথে ভেবে ছবি তুলবো। উনি কিন্তু জানে যে আমি কোনো এক সময় যাব। এবার আমি যেতাম, জানো, এবার আমি যেতাম আমার ঠিক আছে, তোমাদের ঝগড়া যেটা কি আর ঝগড়া যেটা। ওকে, সো রিমু, আরেকটা হচ্ছে তুমি ধর্ম নিয়ে বলতেছিলে যে তুমি নামাজ পড়ো, রোজাও রাখো। রোজা আমি খুব রাখতে পারি না, সব মিথ্যা কথা বলে লাভ নেই। আমার নাম রোজা আমার আম্মু রাখছে। তো হচ্ছে আমার পানিতে না খেলে প্রবলেম হয়, আমি যেহেতু কিডনি সার্ভাইভার। ধর্ম না, আমি খুব স্পিরিচুয়াল না, বাট আই এম বিলিভ ইন আল্লাহ। আমি পৃথিবীতে এখন কাউকে ভয় পাই না একমাত্র আল্লাহ ছাড়া, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমি বিশ্বাস করি, আর কিছু বিশ্বাস করি না। এরপরে কে আসবে, কে যাবে, কে লিডার হবে, কে কী হবে, সেটা আমার বিশ্বাস করার ইয়েও নাই। আমি জানি মানুষের ক্ষতি করতে পারে, অনেক ব্ল্যাক ম্যাজিকের শিকার আমি আমার স্টেপ মাদের দ্বারা হয়েছি, আমার অনেক কলিগদের দ্বারা হয়েছি, অনেক রকমের পলিটিক্সের শিকার হয়েছি। আমি তো বললাম যে আমার থেকে অনেক ভালো ভালো অভিনেত্রী আসছে, যেখানে আমি ক্যারেক্টারগুলো যেগুলো করি, বোন বড় ভাবি বা এগুলো ক্যারেক্টার, তারা আরও ভালো অভিনেত্রী, কিন্তু আমি যে টাকাটা নিই তার থেকেও তারা কম নেয়, সহজে পেয়ে যায়, যার কারণে রিমোর এখন হয়তো চাহিদা কমে গেছে। তারপর আমি যতটুকু আমার রিজিকা থাকবে অতটুকু আমি পাবো। এখন আমাকে যদি কেউ না ডাকে, যে আমার এই মাসে আমি একদিন কাজ করছি, তারপরে আমাকে বুঝতে হবে যে আস্তে আস্তে আমি হয়তো আমার জনপ্রিয়তা কমে আসতেছে, বা হচ্ছে মিডিয়ার অবস্থাই ভালো না, বা অনেক কিছু প্রবলেম, বা আমারও অনেক প্রবলেম থাকতে পারে, যেটা কিনা আমি মনে করি যে আমি সবাই তো মনে করবে যে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু কিছু মানুষ কী করবে, ভুল না ধরায় দিয়ে যে দূরে চলে যায়, সরাই দেয়, ওটা কষ্ট লাগে। তোমার আমার সাথে মিশতে ইচ্ছা করবে না, বা আমাকে তুমি নিবা না, ফাইন, তুমি আমাকে ভুলটা ধরাই দাও, তারপরে বলো। তোমার সাথে সম্পর্ক ভালো কার মিডিয়াতে? মিডিয়ার সাথে ভালো সম্পর্ক আমি যদি বলি, অবশ্যই নিলয়, হিমি, তারপরে হচ্ছে সাগর জাহান ভাই, জাহিদ ভাই, এদের সাথে যদি সবসময় আমার কাজের সম্পর্ক দাও না। তারপরে আমার জোভানকে আমার খুব পছন্দ, ওর সাথে কথা হয় মাঝে মাঝে। আবার আমাদের একটা ডিরেক্টর আছে, ইয়াং ডিরেক্টর মহিন খান, মনিরা মিঠু আপা, যে কিনা প্রথম আমাকে দেখতে গেছে। তার সাথে আমার অনেক বড় বোন, মা মেয়ে সম্পর্ক, বড় বোনের সম্পর্ক থেকে আমি খুব ভালোবাসি। এবং এখনো পর্যন্ত আমি যদি বলি যে ক্যারেক্টার আর্টিস্ট যে সুপারস্টার হতে পারে উইদাউট এনি থিয়েটার ব্যাকগ্রাউন্ড, মনিরা মিঠু ইজ লিজেন্ড। উনি একটা কিন্তু উদাহরণ বাংলাদেশে, সে আমার আইকন। আমি সবসময় মনিরা মিঠু হইতে চাইছি। আমি এখনো চ্যালেঞ্জার ভাই তো মারাই গেলেন আনফরচুনেট, উনিও খুব ভালো মানুষ ছিলেন।
তো এই কজন মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ব্যাকগ্রাউন্ড আছে সেটা বলতেছি। হ্যাঁ, চ্যালেঞ্জার ভাই তো অনেক চ্যালেঞ্জের ভাই কিন্তু কোনো অভিনয় ব্যাকগ্রাউন্ড ছিল না, না, but প্রতিভা জেনেটিক সবকিছু সেটাই বললাম। সবকিছু মানে কি বললাম তো, এগুলো গড গিফটেড। মিঠপ্পাটাও তাই। তো এরা আমাকে ভালোবাসে, এরকম আরো অনেকেই ভালোবাসে। ভালোবাসে না কারা? ভালোবাসে না যারা আমাকে নেয় না বা নিতে চায় না, দেখতে পারে না। মনে মন খারাপ হয়ে থাকে বা একটু গ্রাজ থাকে ওদের প্রতি, যে তোমাকে আসলে তোমার কথা শুনে মনে হয় তোমাকে কেউই পছন্দ করে না, কিন্তু তুমি তো বললে তোমার তো অনেকেই পছন্দ করে, তার মানে তোমার সাথে তো করে। আমি কি এখন ওদের সব নাটকে কি আমি থাকি? আচ্ছা, দ্যাটস আ ডিফারেন্ট থিং না? যেমন আমি অপূর্ব ভাইয়ের সাথে আমার খুব ভালো রিলেশন, সব নাটকে কি আমি থাকি? বাট সেটা তো ওর উপর ডিপেন্ড করে না। এক্স্যাক্টলি তাই। এখন নীলয়ের প্রোডাকশন আছে, হ্যাঁ রাইট, নাফ আছে। নীলয়ের যে নাফটা শুরু করছে আমাদের চোখের সামনে, দেখছি যে ছেলেটা কি স্ট্রাগল করছে, তার নাফ এখন সিনেমালার নাফ। এগুলো কিন্তু এখন মানে যা নাটক তোমরা তো একদম রিচ হয়ে যায়, খুব ভিউ হয়ে যায়। তো এই ছেলেটা কিন্তু কম পরিশ্রম করে নাই। ওর যেহেতু নিজের প্রোডাকশন আছে, যেহেতু দেখে আমি ক্যারেক্টার করি, ও যেমন আমাকে খুব মায়া করে, সেই মায়াটা খুব কম মানুষই করে।